সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে সংবিধান পরিবর্তনের পথ রুদ্ধ হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে বলে দাবি করেন রিটকারী আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে গেছে দেশ। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হয়, আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংবিধানটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এ সংশোধনীটি করেছিল শেখ হাসিনা সরকার বলে দাবি করেন রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। সংসদে একটা বিশেষ কমিটি, সংসদ গঠিত একটা বিশেষ কমিটির সুপারিশ, সেটা সংসদে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিলেন। এটা সেপারেশন অফ পাওয়ার্সের ভায়োলেশন। আরেকটা ভায়োলেশন ছিল যে আমাদের সংবিধানের ১৪২ অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে। রিটকারী আইনজীবী ডাক্তার শরীফ ভূঁইয়া বলেন, এর মাধ্যমে কৌশলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম ও গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরো অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে ৭ ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয় এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। অ্যাটর্নি জেনারেল বলেন, এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী, সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে এই সরকার হয়তো, যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন আইনজীবীরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এবার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিম আকরামের মা জোসনা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নফেল সহ ১০৮ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি রয়েছে আরও ১০০ থেকে ১৫০ জন। এদিকে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপু রিপোর্ট। গেল ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও নওফেল সহ ১০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা জোসনা বেগম। সোমবার পাঁচলাইশ থানায় করা মামলায় আরও ১০০ থেকে ১৫০ অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে আসামিদের নির্দেশেই হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়। ২১শে জুলাই গুলিবিদ্ধ হয়ে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে এ মামলা করা হয়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি হত্যা, ১টি গণহত্যা, ১টি অপহরণ ও ১টি হত্যা চেষ্টা মামলা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘ বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে জানিয়ে তাদের সহায়তা করার কথা জানান উপদেষ্টা। এছাড়া জনগণের খাদ্যের চাহিদা মেটাতে কৃষিতে খাদ্য উৎপাদন বাড়ানোর অন্যতম টার্গেট বলেও জানান তিনি। এছাড়া জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠকে রোহিঙ্গাদের খাওয়া পড়ার জন্য সহায়তা চাওয়ার কথাও জানান তিনি। আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। ওনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে চায় এবং কিভাবে করতে চায় এবং আমরা কোন কোন সেক্টরে চাচ্ছি এইগুলি জানার জন্য আসছি। আর একটা কথা বলছিলেন যে উনি রোহিঙ্গার সমস্যাটা নিয়ে একটা কথা বলছিলেন যে আমার রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা, এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন। আরেকটা হলো বলছিলেন যে আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে। এমন ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কি ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কি ধরনের হেল্প করবে, এই তিনটা ব্যাপারে আলাপ হয়েছে। দেশের 12 সিটি কর্পোরেশন, 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদ এবং 323 পৌরসভার প্রশাসক নিয়োগ করেছে সরকার। স্থানীয় সরকারের এসব ইউনিটের মেয়র ও চেয়ারম্যানের অপসারণের পর প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা আদালতে প্রজ্ঞাপন বলা হয় সুনির্দিষ্ট আইনের আলোকে মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। এর আগে এক তথ্য বিবরণীতে জানানো হয় বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে প্রশাসকও নিয়োগ দিতে পারবে সরকার। 17 আগস্ট এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। কিছু ব্যক্তি ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে বিএনপি। দেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের স্রোত। সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে অর্ধেক বিজয় এলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে এবং এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না। আগামীতে একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি। ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনেও স্বেচ্ছাসেবক দল তার প্রত্যাশিত ভূমিকা রেখেছে। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্র জনতার বিজয়কে অক্ষুণ্ণ রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্ম করে সমর্থন জানাচ্ছি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চক্রান্ত, তারা বিভিন্ন অঞ্চলে পরিদর্শন সৃষ্টি করে আমাদের দলের নেতা কর্মীদের উপরে অন্যায়ভাবে আরো সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো রকম কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়, পরন্তু আমরা চেষ্টা করছি এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়রের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে,
যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ নেই দাবি করে বলেন, আলোচনা হয়েছে নির্বাচন নিয়েও। নির্বাচন ব্যতীত গণতন্ত্র ফিরে আসার কোনো সুযোগ নেই, স্বাভাবিকভাবে সেটা তো আলোচনা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 20-25 জন শিক্ষার্থী নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও পরে গণহারে যোগ দেয় স্থানীয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনের মুখে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে তারা। ককটেল, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গুলি, মৃত্যুর মিছিলে এসেছে নতুন বিজয়। তাই দুঃসময় কাটিয়ে সুন্দর দেশ গড়তে সব অপশক্তিকে দমনের কথা জানান স্থানীয় সমন্বয়করা। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়া, লাশের সারি, প্রতিবাদী শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত রাজপথ, মিছিলে স্লোগানে প্রকম্পিত আকাশ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ভয়াল চারপাশ। সব মিলিয়ে কুমিল্লায় চরম অরাজক পরিস্থিতি বিরাজ করে পুরো আন্দোলন জুড়েই। সারা দেশের মতো 1 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20-25 জন শিক্ষার্থী আন্দোলন শুরু করে। পরে গণহারে যোগ দেয় শিক্ষার্থীরা। কোটার অভিশাপ, মুক্তিযুদ্ধ চেতনা নামে চেতনার যে ব্যবসা, এটা অন্তত আমরা বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের চূড়ান্ত প্রত্যাশা কিন্তু প্রথম থেকেই ছিল যে অন্তত এটা থেকে যদি বাংলাদেশিদেরকে মুক্ত করতে পারি, হয়তো এটার পথ ধরেই আমরা স্বাধীনতা লাভ করতে পারবো। ছাত্রলীগের অস্ত্রের মহড়া ও নির্যাতনে ঐক্যবদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভ বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে আন্দোলন রূপ নেয় দাবানলে। অনেকে আমাদের ছোট ভাইদেরকে অনেককে ধরে ফরহাদ কাউসার সহ বঙ্গবন্ধু হলে ফরহাদ কাউসারকে মারছে শেখ হাসিনা হলের সামনে, এরকম অনেক অসংখ্য স্টুডেন্টকে মারছে, কেউ ভয়ে নামও প্রকাশ করতে পারতেছে না। এমন পরিস্থিতিতে তখন সকল হলের সকল অন্যান্য যারা মেসে থাকে তারাও সব একটা প্রতিক্রিয়া জানাইছে। এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী হয়েছে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে আর বেগবান হচ্ছিল। সারা বাংলাদেশে সর্বপ্রথম কুমিল্লায় আঘাত খাইছে পুলিশের এবং ছাত্রলীগের পেতাত্তা বাহিনীর মাধ্যমে। এই যে গুলিও করছে প্রথম কুমিল্লা থেকে। তার মানে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান স্বাধীনতার সূত্রপাত কিন্তু কুমিল্লা থেকে হয়েছে, এই যে আমাদের ছাত্র আন্দোলন চত্বর থেকে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে সমন্বয়করা বলেন, সব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতন্ত্রে ফিরে আসতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ডের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। খসরু জানান, ছাত্র আন্দোলনে পট পরিবর্তনের পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। 7 বারের স্থানীয় সংসদ সদস্য বাগান করার নামে দখল করেছেন সংরক্ষিত এই বনের জমি। সব জেনেও চুপ থাকতে বাধ্য ছিল বন বিভাগ। বনের জমি দখলের বিষয়টি যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছেন সচেতন মহল। সহকর্মী সালেহ এলাই কুটির পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। বনের জমি দখল করায় এবার সামনে এলো সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নাম। মৌলভীবাজার 4 আসনের 7 বারের এই সংসদ সদস্য ক্ষমতার ছোঁয়া পেয়ে হয়ে ওঠেন প্রতাপশালী। প্রভাব কাজে লাগিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া সংরক্ষিত বনে চা বাগান করার জন্য জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। 6 বছর আগে মাত্র 11 লাখ টাকার বিনিময়ে 4 একরের বেশি জমি কিনে নেন আব্দুস শহীদ। দেশ টিভির অনুসন্ধানে জানা গেছে, সাবেরি টি প্লান্টেশনে জায়গার পরিমাণ 10 একরের বেশি। 10 একর জমি কিভাবে হলো এমন কোনো তথ্য সাব রেজিস্ট্রার অফিসে পাওয়া যায়নি। ক্ষমতার জোরে বনের জমি গিলে খাওয়ায় বন হারাচ্ছে বৈচিত্র্য, হুমকির মুখে বন্যপ্রাণীরা। সবকিছু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। ক্ষমতার অপব্যবহার করে মৌলভীবাজারের পাহাড় দখল, জলমহাল, বালুমহাল দখল করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে এবং রাষ্ট্রীয়
ভাবে তার উদ্ধার কাজ সম্পন্ন করার আহ্বান জানাই। ক্ষমতার কাছাকাছি এসে অনেকেই অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। বিগত দিনগুলিতে যেসব ক্ষমতার অপব্যবহার হয়েছে, মিসইউজ অফ পাওয়ার অলওয়েজ নিন্দনীয়, গৃহীত সমর্থনযোগ্য তো নয়। এই ক্ষমতার অপব্যবহার করে যারা যেখানেই তারা সম্পত্তির লুণ্ঠন করেছেন, এগুলার তদন্ত করে বিচার হওয়া উচিত। আব্দুস শহীদ দীর্ঘদিন ক্ষমতায় থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব, মনমতো গড়েছেন নিজের সাম্রাজ্য। স্বৈরাচার হাসিনা পলায়নের আগেই পরিস্থিতি টের পেয়ে সপরিবারে দেশ ত্যাগ করেন সাবেক এই কৃষিমন্ত্রী। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকি ও রেজিস্ট্রার জসিম উদ্দিনেরও পদত্যাগ চায় তারা। দাবি আদায়ে শিক্ষার্থীরা রোববার থেকে পালন করছে স্টেপ ডাউন কর্মসূচি। ঘেরাও করা হয় প্রশাসনিক ভবন, উপাচার্য কার্যালয় ও তার বাসভবন। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, কোটা আন্দোলন বিরোধী বিভিন্ন কার্যকলাপ ও বিগত সময়ে বিভিন্ন অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরাও আস্থা হারিয়েছে। যাত্রাবাড়ী র্যাব 10 কার্যালয় থেকে লুটের সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া 60টি আগ্নেয়াস্ত্র ও 4000 রাউন্ড গুলি হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার সকালে নরসিংদীর মুসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে এই আয়োজন সম্পন্ন হয়। র্যাব 10-এর এসএসপি এমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। এর আগে 5 আগস্ট র্যাব 10-এর কার্যালয় থেকে লুটের 9mm পিকেট 17টি, এসএমজি 6টি, শর্টগান 16টি সহ বিভিন্ন মডেলের 60টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ক্যাটাগরির 4000 রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী। পাবনাতে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় তরুণ ও প্রবাসীরা জড়িয়ে পড়েছে এই ভয়ানক ফাঁদে। জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়েছে চুরি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। সাধারণ মানুষকে সর্বশান্ত করার এমন কার্যক্রম প্রকাশ্যে চললেও তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। এস.এ. আসাদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লোভে পড়ে তরুণরা আসক্ত হচ্ছে জুয়ায়। এমনই ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ক্রিকেট প্রেমী রাসেলকে টার্গেট করে বেটিং সাইটের এজেন্ট মোহাম্মদ আলী জীবন। গত 2 বছরে কিশোর রাসেলকে প্রলুব্ধ করে কয়েক লাখ টাকা জুয়ার বিনিয়োগ করিয়েছে জীবন। বাজিতে হেরে রাসেল এখন 2 লাখ টাকার ঋণী। টাকা শোধে জীবনের পরামর্শে রাসেল চুরি করে মায়ের গয়না। মে মাসে সুজানগর বাজারের কর্মকার জুয়েলার্সে গয়না বন্ধক রেখে চড়া সুদে ঋণ নেয় 1 লাখ টাকা। বললো যে তুমি তো আইপিএলে ম্যাচ বোঝো। আমি বললাম যে আজকে হায়দ্রাবাদ জিতবে, মানে এরকম আমি বলছিলাম। বলার পরে তা বললো যে এখানে তো টাকা পাওয়া যায়, তুমি কি করো, এখানে 500 টাকা লাগাইলে তুমি 1000 বা যখন যেরকম অনেক টাকাই পাওয়া যায়, তুমি ম্যাচ ধরতে পারলে। রায়পুরে কৃষ্ণ কর্মকার আসছিল, আমাকে ওই পাঠাইছিল 1 লাখ টাকা আমি বন্ধক রাখছিলাম। আমাদের সমিতিতে রাখা আছে। আচ্ছা, এটা রাসেল নামে। মানসিক চাপ ও অনুশোচনায় মাকে গয়না চুরির কথা জানিয়ে দেয় রাসেল। তথ্য প্রমাণ সহ এজেন্ট জীবনের বিরুদ্ধে সুজানগর থানায় অভিযোগ করে রাসেলের পরিবার। তবে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমি এলাকা থেকে কোনো সহায়তা পাইনি। আমি গিয়েছিলাম আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে যায় আমি কোনো সহায়তা পাবো, কিন্তু আমি আইনের মাধ্যমে যাও সহায়তা পাইনি। স্থানীয়রা জানান, নাজিরগঞ্জ ইউনিয়নে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রকাশ্যে সক্রিয় অন্তত 10 জন অনলাইন জুয়ার এজেন্ট। আমরা এই খেলার মানে ঘোর বিরোধী এবং তার প্রতিকার চাই। আর এই তদন্তটা পুলিশই ভালো জানে কি হবে, এটা পুলিশই প্রতিকার করতে পারে। যত টাকা লাগাবে তার চাইতে 2 গুণ দিবে, 3 গুণ দিবে, 4 গুণ দিবে, 5 গুণ দিবে। কোমলমতি যারা স্কুলগামী ছেলেমেয়েরা যাদের লেখাপড়া করার দায়িত্ব, তারা সেই দিকে ধাবিত না হয়ে অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। এখানে বসাইছি, ওর বসাতে আমার সাইডে অন্য ব্যবসা আছে, আমি ওই ব্যবসায় গেছি। এখান থেকে আমার তো শেষ করছে আর ওই ইগারও শেষ করছে। এদিকে টাকা লেনদেনের প্রমাণ থাকলেও জুয়া পরিচালনায় যুক্ত নন দাবি এজেন্ট জীবনের। পুরোটা ফাঁসানো হয়েছে, আমি কোনো জুয়ার সঙ্গে জড়িত না। বিশেষ করে হচ্ছে আমি ওইদিকে আমার
কালেকশন আছে, যে কোনোভাবে মানে পরিচিত এইভাবেই। তদন্তে প্রমাণ পেলে অভিযুক্ত জুয়ারুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানায় এরকম অভিযোগ তেমন আসে না, তবে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জুয়ার এজেন্টদের আগ্রাসন রুখতে প্রশাসনের হস্তক্ষেপ চান সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। গর্ভবতী মায়েদের বাধ্য হয়েই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে, কিন্তু যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় বাড়ছে প্রসূতি মায়ের মৃত্যু। মেহেদী হাসান সবুজের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট চিকিৎসকের পদ আছে 246টি। এর মধ্যে 126 জন চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে 120 পদ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে, আর এর সুযোগ নিচ্ছেন বেশ কিছু ক্লিনিক মালিক। আসলে যায়নি, ডাক্তাররা থাকে না, সেরকম বিরাজ করে না, দেখে না, তো দেয় না, চাকরি পাওয়া যায় না, হাসপাতালে কেন যায় না, সময় মতো ডাক্তার পাওয়া যায় না, থাকে না, ধরেন রোগী খারাপ হয়ে যায়, এই জন্য আমরা ক্লিনিকে আসি। উপজেলার অধিকাংশ হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 3 মাসে জেলা জুড়ে থাকা বিভিন্ন ক্লিনিকে মৃত্যু হয়েছে 14 প্রসূতির। এর মধ্যে ঝিনাইদহ সদরে 8, কালীগঞ্জে 2, শৈলকুপায় 3 ও মহেশপুরে 1 প্রসূতি মারা গেছে। চিকিৎসক সংকট থাকায় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ আর জরুরি বিভাগ যেহেতু 24 ঘন্টা এটা জরুরি হিসাবে এটা খোলা রাখতেই হয়। এটার জন্য হচ্ছে আমাদের ডাক্তারদের যে কয়জন ডাক্তার আছে এই কয়জন ডাক্তারদের পক্ষে এই সেবাটা নিশ্চিত করা আমাদের পক্ষে কষ্টকর। এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন জানান, প্রসূতির মৃত্যুর হার কমাতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এই জেলার যতজন গাইনি কনসালটেন্ট আছেন, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট আছে, তাদের সাথে আমি বসেছি এবং পাশাপাশি যখন এতগুলো প্রসূতি মা মারা গেল, এখানে যে ড্রাগের সহকারী পরিচালক আছে উনি প্রত্যেকটা ক্লিনিক থেকে বিভিন্ন ড্রাগের স্যাম্পল নিয়ে এটা উনি ঢাকায় পাঠিয়েছে। জেলার 6 উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা 180টি, এর মধ্যে অনুমোদনহীন 12টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানের 75 সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, এর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতায় পৌঁছেছে দেশ, বললেন অ্যাটর্নি জেনারেল। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যার অভিযোগ, নারায়ণগঞ্জের পর চট্টগ্রামে 108 জনের নামে মামলা। দেশের 12 সিটি কর্পোরেশন ও 323 পৌর মেয়রকে অপসারণ, উপজেলা ও জেলা পরিষদে রদবদল, সব পদে প্রশাসক নিয়োগ। মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি দখলের অভিযোগ, সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে সব জেনেও চুপ থাকত বন বিভাগ। এবং অনলাইন জুয়ার রমরমা ব্যবসা, পাবনায় ভয়ানক ফাঁদে তরুণ ও প্রবাসীরা, সব প্রকাশ্যে চললেও উদাসীন আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।